অথর বো সানচিজের বাড়িতে মোট 4টি কাজের লোক ছিল, যারা অথরের মত অনুসারে চলে অতি অল্প স্যালারি পাওয়ার সত্ত্বেও মাল্টিমিলিয়নার রূপে রিটায়ার করেছিল। এটা শুধু পসিবল হয়েছিল স্টক মার্কেটের জন্যই। তাই অথর বলেন যে, ইফ আই ক্যান টিচ মাই হাউস হোল্ড হেল্পার্স হাউ টু ইনভেস্ট, দেন আই ক্যান টিচ এনিওয়ান। আমি যদি আমার কাজের লোকেদেরকে ইনভেস্ট করা শেখাতে পারি, তাহলে আমি সবাইকে ইনভেস্ট করা শেখাতে পারবো। বেশিরভাগ লোক মনে করে যে স্টক মার্কেট কমপ্লিকেটেড, এখানে ইনভেস্ট করতে অনেক ফাইন্যান্সিয়াল নলেজের দরকার পড়ে। এটা একদম ভুল ধারণা। এই ভুল ধারণাকে প্রমাণ করার জন্য অথর এই বইটি লিখেছেন, যে বইটির নাম হলো মাই মেড ইনভেস্ট ইন দ্য স্টক মার্কেট অ্যান্ড হোয়াই ইউ শুড টু। এই বইটা থেকে টাকা দিয়ে টাকা বানানোর 4টি নিয়ম, অর্থাৎ স্টক মার্কেটে ইনভেস্ট করার 4টি সিম্পল নিয়ম নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে সরি, কারণ আমার শরীরটা একটু খারাপ আছে, তাই গলার ভয়েসটা একটু খারাপ আসবে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এই বইটা শুরুতে অথর বলেন যে কেন আমাদের টাকাগুলিকে ব্যাংকে জমা করা উচিত না। যদি কেউ 1 লাখ টাকা লং টার্ম সেভিংস হিসাবে ব্যাংকে জমা করে, তাহলে 36 বছর পর সেই 1 লাখ টাকা প্রায় 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ প্রায় 4 লাখ টাকা হয়ে যাবে। কিন্তু যদি সে সেই 1 লাখ টাকাকে স্টক মার্কেটে ইনভেস্ট করে, তাহলে 36 বছর পর সেই 1 লাখ টাকা প্রায় 64 গুণ হয়ে যাবে, অর্থাৎ 64 লাখ টাকা হয়ে যাবে। এটা একটা হিউজ ডিফারেন্স। কিন্তু তাও অথর ব্যাংককে খুব একটা খারাপ বলেননি, বরং ব্যাংককে ইউজফুল বলেছেন। কারণ অথর বিশ্বাস করে যে 2 ধরনের টাকা ব্যাংকে রাখা উচিত। নাম্বার 1 বিজনেস মানি, নাম্বার 2 এমার্জেন্সি মানি। যদি কেউ বিজনেস করে, তাহলে সে যে টাকাটা দিয়ে বিজনেস চালায়, সেই টাকাটাকে বিজনেস মানি বলা হয়। এই বিজনেস মানি রাখার জন্য ব্যাংকে একটা কারেন্ট অ্যাকাউন্ট খোলা উচিত, যাতে উইথাউট পেনাল্টি সহজে পেমেন্ট সেন্ড ও রিসিভ করা যায়। কারণ সেভিংস অ্যাকাউন্টে বেশি ট্রানজাকশন হলে সেভিংস অ্যাকাউন্ট থেকে পেনাল্টি চার্জ করে, অর্থাৎ টাকা কেটে নেয়। অ্যাকচুয়ালি ব্যাংকে 2 ধরনের অ্যাকাউন্ট খোলা যায়, সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট আমাদের মতো সাধারণ লোকেদের টাকা জমা রাখার জন্য ব্যবহার করা হয়। এই অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাওয়া যায়। এই অ্যাকাউন্টে মান্থলি ট্রানজাকশন লিমিট আছে, কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন লিমিট নেই, আর এটা বিজনেসের জন্য ব্যবহার করা হয়। অথবা সেভিংস অ্যাকাউন্টে এমার্জেন্সি মানি রাখতে বলেছেন। যদি হঠাৎ করে আপনার কোনো ফ্যামিলি মেম্বারের শরীর খারাপ হয়, বা আপনার গাড়ি খারাপ হয়ে যায় ইত্যাদি, তাহলে এই সব হঠাৎ করে আসা খরচাগুলির জন্য অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে এমার্জেন্সি মানি রাখতে বলেছেন। আর লং টার্ম সেভিংসকে ব্যাংকে রাখার পরিবর্তে স্টক মার্কেটে ইনভেস্ট করতে বলেছেন। কারণ ব্যাংকে মাত্র 4% হারে আমাদের টাকা বৃদ্ধি পায়, কিন্তু সেই জায়গায় স্টক মার্কেটে ইনভেস্ট করলে সেখান থেকে মিনিমাম 12 থেকে 15% রিটার্ন পাওয়া যায়। অথরের বাড়িতে মোট 4টি এমপ্লয়ি ছিল, 3টি মেড আর 1টি ড্রাইভার, যারা তাদের স্যালারি পাওয়ার পর সেগুলিকে তাদের বাড়িতে পাঠিয়ে দিত। কারণ তারা সব বিদেশি ছিল, তাই অথর তাদের সঙ্গে একটা মানি ম্যানেজিং প্ল্যান শেয়ার করেন, যেটা সমস্ত এমপ্লয়ীদের জন্য কার্যকারী। এই প্ল্যানে অথর তাদেরকে নিজের স্যালারিকে 5টি এনভেলাপে 5টি ভাগে ভাগ করতে বলেন। ফার্স্ট এনভেলাপ টিথ ফান্ড, এখানে ধর্মজনিত খরচা ও দান করার জন্য টাকা রাখতে বলেছেন। সেকেন্ড এনভেলাপ এক্সপেন্স ফান্ড, এখানে নিজের মাসিক খরচার জন্য টাকা রাখতে বলেছেন। থার্ড এনভেলাপ সাপোর্ট ফান্ড, এখানে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য টাকা রাখতে বলেছেন। ফোর্থ এনভেলাপ এমার্জেন্সি ফান্ড, এখানে এমার্জেন্সির জন্য টাকা রাখতে বলেছেন। কারণ এমার্জেন্সির জন্য টাকা রাখলে আমাদের মনে একটু শান্তি থাকবে যে এমার্জেন্সির জন্য আমার কাছে অল্প হলেও কিছু টাকা আছে। ফিফথ এনভেলাপ রিটায়ারমেন্ট ফান্ড, এটা হচ্ছে রিয়েল সেভিংস। কারণ এই রিটায়ারমেন্ট ফান্ডের মাধ্যমেই আপনি মাল্টি মিলিয়নার রূপে রিটায়ার করতে পারবেন। ফর এক্সাম্পল, ধরুন কোনো ব্যক্তির মান্থলি স্যালারি 20,000 টাকা। সেই 20,000 টাকা থেকে সে 500 টাকা দান করে, 6,000 টাকা তার প্রয়োজনগুলির পিছনে খরচা করে, 6,000 টাকা তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য ফ্যামিলিকে দেয়, 2,500 টাকা এমার্জেন্সির জন্য জমায়, আর মোট 5,000 টাকা বেঁচে থাকে। সেখান থেকে আরো 1,000 টাকা সরিয়ে নিলে বাদবাকি যে 4,000 টাকা বেঁচে আছে, সেটিকে রিটায়ারমেন্টের জন্য রিটায়ারমেন্ট ফান্ডে ইনভেস্ট করা উচিত। এখানে স্পেশালি স্টক মার্কেটে ইনভেস্ট করার কথা বলা হয়েছে, কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে অথর একটা মাইন্ডসেটের কথা বলেছেন,
যে কেউ যদি বিজনেস না করা সত্ত্বেও বিজনেসের মালিক হতে চায়, তাহলে সেটা একমাত্র স্টক মার্কেটের দ্বারাই সম্ভব। কারণ আপনি যখনই কোনো কোম্পানির স্টক কেনেন, তখন আপনি সেই কোম্পানির কিছু অংশের মালিক হয়ে যান। তো এবারে এই ভিডিওটার মেন কনসেপ্টে আসা যাক, যেটা হলো 4 সিম্পল রুলস টু মেক মিলিয়ন্স ইন দ্য স্টক মার্কেট। অর্থাৎ এই 4টি সিম্পল নিয়মকে ফলো করলে আপনি স্টক মার্কেট থেকে কোটিপতি হতে পারবেন। তো রুল নাম্বার 1, ইনভেস্ট স্মল অ্যামাউন্ট এভরি মান্থ ফর 20 ইয়ার্স অর মোর। অর্থাৎ মিনিমাম 20 বছর ধরে প্রতি মাসে অল্প অল্প করে ইনভেস্ট করুন। যখন লোকেরা বলে স্টক মার্কেট খুব ডেঞ্জারাস, তখন তারা ট্রেডিং এর কথাই বলে। কারণ 85% লোক স্টক মার্কেটে তাদের টাকা লস করে এই ট্রেডিং এর জন্যই। আসলে স্টক মার্কেটে ইনভেস্ট করার দুটি স্ট্র্যাটেজি আছে, ট্রেডিং আর ইনভেস্টিং। এই দুটি স্ট্র্যাটেজির মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে। কোনো স্টককে কিনে একদিন বা কয়েকদিনের ভিতরে বিক্রি করে দিলে সেটিকে ট্রেডিং বলা হয়। কিন্তু কোনো স্টককে যদি 6 মাস ও তার বেশি সময়ের জন্য কেনা হয় বা সারা জীবনের জন্য কেনা হয়, তাহলে তাকে ইনভেস্টিং বলা হয়। ট্রেডিংকে স্পেকুলেটিংও বলা হয়, কারণ ট্রেডিং করার সময় কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা হয় না, শুধু টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে নির্ভর করা হয়। কিন্তু ইনভেস্টিং করার জন্য কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়। কারণ যদি না কেউ জানে যে কোম্পানি কি বিজনেস করে, কিভাবে তার প্রফিট আসে, তাহলে সে কিভাবে কোম্পানিটিকে 10 থেকে 20 বছর হোল্ড করে রাখবে। ওয়ারেন বাফেট বলেন যে only buy something that you would be perfectly happy to hold if the market shut down for 10 years। অর্থাৎ যে কোম্পানিগুলিতে ইনভেস্ট করলে আগামী 10 বছর যদি মার্কেট বন্ধ থাকে, তাহলেও যদি আপনি সেই কোম্পানিগুলিকে খুব সহজেই হোল্ড করতে পারেন, তাহলে সেই সব কোম্পানিগুলিতে ইনভেস্ট করুন। কারণ লং টার্ম ইনভেস্টিং এ ম্যাক্সিমাম রিটার্ন পাওয়া যায়। তাই আমি মনে করি যে যদি আপনি ধনী হতে চান, তাহলে ধনী লোকেরা যা করে তাই করতে হবে, আর সেটা হলো লং টার্ম ইনভেস্টিং। রুল নাম্বার 2, ইনভেস্ট ইভেন হোয়েন দেয়ার ইজ এ ক্রাইসিস। অর্থাৎ যখন ইকোনমিক ক্রাইসিস চলবে, তখনও আপনাকে ইনভেস্ট করতে হবে। মনে করুন এই ভিডিওটা দেখে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য রাজি হলেন আর 1 লাখ টাকা ইনভেস্টও করলেন, কিন্তু তার কয়েকদিন পরেই মার্কেট ক্র্যাশ করে গেল আর আপনার 1 লাখ টাকা 70,000 টাকায় পরিণত হলো। তাহলে তখন আপনি কি করবেন? তো তখন আপনার কাছে করার মতো মোট 3টি অপশন আছে। তো ফার্স্ট অপশন, তখন আপনি প্যানিক করে আপনার সমস্ত স্টকগুলিকে বিক্রি করে বেঁচে থাকা 70,000 টাকাকে সেভ করতে পারেন, যেটা আমাদের মতো সাধারণ রিটেল ইনভেস্টরেরা প্রায়ই করে থাকে। কিন্তু আমি আপনাকে এটা করার রিকমেন্ড করব না। কারণ 2020 সালে যখন করোনা ভাইরাসের জন্য লকডাউন হয়েছিল, তখন যে ইকোনমিক ক্রাইসিস হয়েছিল, সেই সময় সেন্সেক্স 42,000 পয়েন্ট থেকে 28,000 পয়েন্টে নেমে এসেছিল। তখন যারা ভয়তে নিজেদের শেয়ারসগুলিকে বিক্রি করে দিয়েছিল, তখন তারা প্রচুর টাকার লস বুক করেছিল। কিন্তু 2021-এর শুরুতে সেন্সেক্স আবার 28,000 পয়েন্ট থেকে 50,000 পয়েন্ট টাচ করে, আর এখন 2023-এ প্রায় 63,000 পয়েন্টের কাছাকাছি আছে। অর্থাৎ মার্কেট লং টার্মে উপরে উঠবেই, সো প্যানিক করে বিক্রি করার দরকার নেই। সেকেন্ড অপশন, ডোন্ট ডু এনিথিং। অর্থাৎ ইকোনমিক ক্রাইসিসের সময় আপনি না কোনো শেয়ারস কিনবেন না বিক্রি করবেন। এই অপশনটা ফার্স্ট অপশনটার থেকে অনেক ভালো। কারণ 2019 সালে বুল মার্কেটে যদি কেউ ইনভেস্ট করত, তাহলে এখন 2023 সালে সে অনেক প্রফিটে বসে থাকতো, মেবি 100 থেকে 150% প্রফিটে বসে থাকতো। অর্থাৎ ক্রাইসিসের পরে আবার মার্কেট বাউন্স ব্যাক করে। থার্ড অপশন, কিপ বাইং স্টকস অল থ্রু আউট দ্য ন্যাশনাল ক্রাইসিস। অর্থাৎ যদি আপনি ধনী হতে চান, তাহলে ক্রাইসিস চলাকালীনও আপনাকে স্টক কিনে যেতে হবে। কারণ এ ক্রাইসিস ইজ আ ওয়ান্ডারফুল বাইং অপরচুনিটি। তাই ক্রাইসিসের সময় স্টক কিনলে সব থেকে বেশি বেনিফিট পাবেন, কারণ তখন স্টক ডিসকাউন্টে পাওয়া যায়। রুল নাম্বার 3, ইনভেস্ট অনলি ইন জায়ান্টস। অর্থাৎ অথর শুধু মার্কেটের সব থেকে বড় বড় কোম্পানিগুলিতে ইনভেস্ট করতে বলেছেন। এখানে অথর 2 ধরনের স্টকের কথা বলেছেন। নাম্বার 1, পেনি স্টক।
নাম্বার 2, লার্জ ক্যাপ স্টক। পেনি স্টক বেসিক্যালি ছোট কোম্পানিগুলির স্টক হয়ে থাকে। আমাদের মতো সাধারণ রিটেল ইনভেস্টরেরা ভাবে যে পেনি স্টকগুলি তাড়াতাড়ি ডবল অ্যান্ড ট্রিপল হতে পারবে, তাই এতে ইনভেস্ট করলে আমাদের টাকাগুলি অল্প সময়ের মধ্যে দ্বিগুণ ও তিনগুণ হতে পারে। কিন্তু এগুলিতে আমাদের টাকাগুলো ডুবেও যেতে পারে। তাই অনেক ফাইন্যান্সিয়াল এক্সপার্টেরা পেনি স্টককে মিস অর হিট অপরচুনিটি বলে। কিন্তু যারা লো রিস্ক নিয়ে বেশি রিটার্ন নিতে চায় তাদের জন্য লার্জ ক্যাপ স্টক বেস্ট। লার্জ ক্যাপ মানে বড় কোম্পানি, অর্থাৎ ইন্ডিয়ার টপ কোম্পানিজ, যেসব কোম্পানির প্রোডাক্ট ও সার্ভিস আমরা বেশিরভাগ ব্যবহার করি। তো অথর এখানে লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে বলেছেন। রুল নাম্বার 4, ইনভেস্ট ইন মেনি জায়ান্টস। এখানে অথর মেনলি ডাইভার্সিফিকেশনের কথা বলেছেন। ডাইভার্সিফিকেশনের জন্য অথর আমাদেরকে দুটি রুলকে মেনে চলতে বলেছেন। তো ফার্স্ট রুল, ইনভেস্ট স্মল অ্যামাউন্টস এভরি মান্থ, মানে প্রত্যেক মাসে অল্প অল্প করে ইনভেস্ট করুন। অথর এখানে 20 বছরের লম্বা টাইম নিয়েছে, যেখানে দামটা অতটাও ম্যাটার করে না, তাই প্রতি মাসে সুযোগ বুঝে অল্প অল্প করে ইনভেস্ট করতে বলেছে। সেকেন্ড রুল, বাই অ্যাজ মেনি অ্যাজ 10 কোম্পানিজ ওনিং অ্যান ইকুয়াল অ্যামাউন্ট ইন ইচ ওয়ান, অর্থাৎ মিনিমাম 10টা বড় কোম্পানিতে ইকুয়াল অ্যামাউন্ট ইনভেস্ট করুন। ধরুন আপনি একটা দুটো কোম্পানিতে আপনার সমস্ত টাকাগুলিকে ইনভেস্ট করলেন, কিন্তু 20 বছর পর সেই কোম্পানিগুলি বাজারে টিকে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কারণ সেই কোম্পানিগুলি যদি ইয়েস ব্যাংক, ভোডাফোন আইডিয়া ইত্যাদির মতো কোম্পানি হয়, তাহলে আপনার টাকাগুলো ডুবে যেতে পারে। তাই অথর মিনিমাম 10টা বড় কোম্পানিতে ইনভেস্ট করতে বলেছেন। 10টা বড় কোম্পানিতে ইনভেস্ট করলে তার মধ্যে 2-3টে কোম্পানি খুব খারাপ পারফর্ম করলেও বাকি কোম্পানিগুলি ভালো পারফর্ম করবে, ফলে আপনার টাকা প্রোটেক্টেড থাকবে, সাথে গ্রোথও হবে। এখন আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য একেবারে তৈরি, কারণ এই রুলগুলিকে ফলো করতে পারলে আপনি অবশ্যই স্টক মার্কেটের মাধ্যমে কোটিপতি হয়ে উঠতে পারবেন। কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্টের দরকার পড়বে, যার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। ওখান থেকে গিয়ে আপনি ফ্রিতে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আপনার ফার্স্ট ইনভেস্টমেন্টটা করতে পারেন। সবশেষে যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মোর নলেজ, মোর ইমপ্লিমেন্ট, ইমপ্রুভ লাইফ।